সেনা অভ্যন্তরে কি কূপ পাল্টা কূপ সংঘটিত হচ্ছে? গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শকাতর একটি সংবাদ দিয়েছে। শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। মোহাম্মদ ইউনূসের এই সাজানো খেলাটা তার বৈদেশিক মিত্র তুর্ক সাহেব একেবারে ঘেঁটে ঘ করে দিয়েছে। আর তার এই সাজানো খেলাতে এইবার আশা করি শেখ হাসিনা একটা বাজি মাত করতে পারবে। ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন। শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল। আস্তে আস্তে আমাদের সরকার বুঝতেছে 26শে মার্চ শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছেন, বাংলাদেশের সেনা প্রধান তাকে ফেরাবেন। 26শে মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করবেন। সরকারে কি অস্থিরতা? হ্যাঁ, সরকারে অস্থিরতা বিরাজমান। এই অস্থিরতার বহিঃপ্রকাশ হিসেবে সরকারের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি অধ্যাপক আমিনুল ইসলাম 10 তারিখ পদত্যাগ করেছেন। এবার ভারতে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের সংখ্যা নিয়ে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। 5ই আগস্টের পর ভারতে আশ্রয় নিয়েছেন প্রায় 45,000 আওয়ামী লীগ নেতাকর্মী। তবে তথ্যটি ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ীর বরাতে জানিয়েছেন সাংবাদিক জুলকারনাইন। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, আজকের খবরের ইতিমধ্যে শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেটি হচ্ছে সেনা শাসন আসুক অথবা বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুক, এবং ক্ষমতা গ্রহণ করে তারা কিছুদিন থেকে দেশে একটা জাতীয় নির্বাচন দিয়ে অথবা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তারা জাতীয় নির্বাচন দেন, তাহলে দেশের মানুষের জন্য মঙ্গল এবং কল্যাণকর। এই বিষয়টি আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলে থাকি। এখন যদি সেনাবাহিনী এই উদ্যোগটা নেয়, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তাহলে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে। আমি কিছু কথা বলি, সেটি হচ্ছে প্রথমে বলি একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। এরা কত রকম কথা যে বলে, কেন বলে এসব কথা, এটা কিন্তু দেশের মানুষ বোঝে না। গণপরিষদ নির্বাচন, তারপরে আবার কি বলে আইনসভার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বলে না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলী অথবা বর্তমান যে ছাত্র নেতৃত্ব রয়েছেন এনসিপি, তারা যখন নির্বাচনের কথা বলে কখনোই জাতীয় নির্বাচন বলে না। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কথা বলেন, জাতীয় নির্বাচন বলে না, বলে যায় নির্বাচন ডিসেম্বর অথবা ওই 2026-এর দিকে হতে পারে, 25শে ডিসেম্বর অথবা 26শে জুনের মধ্যে হতে পারে। কি বলে? নির্বাচন বলে না জাতীয় নির্বাচন অথবা জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন, তিনিও বলেন নির্বাচন। এবং এনসিপি যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে, এরাও যখন কথা বলে তখন বলে নির্বাচন। একটা বলে গণপরিষদ নির্বাচন আর নির্বাচন বলতে কোন নির্বাচন, এটা কিন্তু দেশবাসী জানে না বা বুঝতে পারে না তাদের ভিতরে কি আছে। নির্বাচন বলতে হয় ইউনিয়ন পরিষদের নির্বাচন বা উপজেলা নির্বাচন বা জেলা পরিষদ নির্বাচন অথবা জাতীয় নির্বাচন অথবা কোনো সমিতির নির্বাচন। কিসের নির্বাচন সেটি তো বলতে হবে, কিন্তু প্রত্যেক কথার সময় তারা কিন্তু বলে আগামী নির্বাচন, কিন্তু বলে না জাতীয় সংসদ নির্বাচন। এটার মধ্যে কিন্তু এক ধরনের ফাঁক আছে। এবং দেশে যে খুন, রাহাজানি, ধর্ষণ এখন বেড়ে গেছে, সেক্ষেত্রে দেশের মানুষ, আমাদের ওয়াকারুজ্জামান সাহেব যদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বর্তমান পরিস্থিতিতে, এটা দেশের মানুষ স্বাগত জানাবে। আমি এই পত্রিকাটা আমি একটু পড়ে শোনাই, দৈনিক ইত্তেফাক।
নতুন রাজনৈতিক দল যেটি, তারা কি বলছে, একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। কি বলেছে, সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আচ্ছা, এই সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে কি নির্বাচন? ইউনিয়ন পরিষদ নির্বাচন, সমিতির নির্বাচন, গণপরিষদ নির্বাচন, নাকি গণভোট, নাকি জাতীয় নির্বাচন? কি সেটা কিন্তু তারা বলে না। তাদের দল এনসিপি একসাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন চায় বলে তিনি জানান। ঠিক আছে, এই নির্বাচন বলেন প্রধান উপদেষ্টাও। আমি এটা বারবার বলছি এই কারণে যে আমরা বিষয়টি কিন্তু খেয়াল করি না, কিসের নির্বাচন তারা কিন্তু বলেন না। আচ্ছা, হোটেল শেরাটনে তিনি এই কথা বলেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি জরুরি। এখানেও কিন্তু একটা ফাঁক আছে। তারা বলতে চায় দেশ এখন অস্থিতিশীল, এই মুহূর্তে নির্বাচন সম্ভব না, এটিও তাদের ভিতরে আছে। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলে মনে করেন এনসিপির আহ্বায়ক। আচ্ছা, ঠিক আছে, এখানে আরেকটু বলি, একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, জাতীয় নাগরিক পার্টি কোন দেশের জাতীয় নাগরিক পার্টি? যেমন আছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেমন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কি আরো অনেক দল আছে না, প্রত্যেকটা মধ্যে কিন্তু বাংলাদেশ শব্দটি আছে, যাতে মানুষ বুঝে যে এটা বাংলাদেশের রাজনৈতিক দল নাকি পাকিস্তানের রাজনৈতিক দল, বোঝা যায় না। এখন এনসিপি আমেরিকার এনসিপিও হতে পারে, পাকিস্তানের এনসিপিও হতে পারে, এই কথার মধ্যেও এক ধরনের ফাঁক আছে। কাজে আমরা চাই এই যে ফাঁক ফোকরগুলো, এগুলো একমাত্র দূর করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান মুহূর্তে জরুরি অবস্থা যদি তারা জারি করেন, ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন, দেশবাসী তাকে বুকে জড়িয়ে ধরবে, সারা জীবন মনে রাখবে। কারণ এই ফ্যাসিবাদী বর্তমান 7 মাসের যে সরকার প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে, এটি বাংলাদেশের মানুষের অন্তরে কখনো জায়গা করতে পারবে না। বাংলাদেশের মানুষ অনেক আগেই তাকে মন থেকে সরিয়ে দিয়েছে এবং তিনি তার যে অবস্থান মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে এবং তিনি চাচ্ছেন আজীবন ক্ষমতায় থাকতে। এবং তার যে রাজনৈতিক দল এনসিপি, তারা 100 বছর 50 বছর তারা ঘোষণা দিয়েছে তারা রাজনৈতিক দল হিসেবে থাকবে, তাদের অস্তিত্ব থাকবে। এটি কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এবং বাংলাদেশে বর্তমানে যে হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে, এটিও চলতে দেয়া যায় না। বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে, বাংলাদেশের প্রগতিশীল মানুষের মন এখন ছোট হয়ে গেছে, বাংলাদেশে উন্নত চিন্তার কোনো মানুষ এখনো নেই। সেই ক্ষেত্রে এই মুহূর্তে এখনই জরুরি প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যদি দেশে জরুরি অবস্থা ঘোষণা করে, তাহলে বাংলাদেশের মানুষের মনে এক ধরনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হাসিনা মোদিকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেছেন স্কাই নিউজে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা শোনার পরে নরেন্দ্র মোদি তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই যাতে করে নরেন্দ্র মোদি আর ভারতকে এখানে টেনে না আনতে পারে। এই জন্য বাংলাদেশে এখন উত্তপ্ততা সৃষ্টি করছে বিভিন্ন শিশুকে ধর্ষিতা করা, বিভিন্ন ধরনের যে অপকর্মগুলা বাংলাদেশে হচ্ছে, সেটা হলো নরেন্দ্র মোদি এবং বিজেপি ভারত থেকে এগুলা করাচ্ছে। এই কথাগুলা আজকে বলেছেন আমাদের সকলের প্রিয় ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার চ্যানেলে। সেখান থেকে আমরা কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি এরই মাঝে মাঝে এটার বিশ্লেষণটাও করে যাব। আমি সর্বপ্রথমে স্কাই নিউজে
কি সাক্ষাৎকারটা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে আমরা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য, ভারতের সেনাপ্রধানের বক্তব্য, অনেকগুলো বক্তব্য আজকে এই ভিডিওতে শেয়ার করব। Trial, there's no doubt about that because all the evidences are here. But she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works. So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. So the question of trial is not if it will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. প্রেসিডেন্ট কাই নিউজে বলেছে যে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হবে। শুধু হাসিনার বিরুদ্ধে না, তার আন্ডা, বাচ্চা, পোলা, মাইয়া, তার দোসর, দলের লোক, তাকে সাপোর্ট করা অলিগার্ক, মানে যে সমস্ত বড় লোকরা তাকে সাপোর্ট করছে সবার। যেটা প্রফেসর ইউনূস বলে নাই কিন্তু হবে, তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না, এটা হবে আইসিসির ব্রাসেলসের কোর্টে। জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ হয়েছে হাসিনার অপরাধ। এইটা জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট। এখন আপনারা শুনেছেন হাসিনা নিজের মুখে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করার নির্দেশ দিচ্ছে। না শুনে থাকলে শুনেন, এই যে সে সাবটাইটেল দিয়ে দিয়ে নিছে। চিন্তা করে কথা ওইটাই তাদের আকাশ না, বুঝতেছি আমি তো ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করতেছি, ড্রোনদের ছবি দিচ্ছি আর হেলিকপ্টার মানে পাঁচ জায়গায় কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখানকার টিকিট অফার হবে বেড়ে ফেলবে, ওটা বলা হয়েছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখনো প্রত্যাহার করা উচিত। অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়, খবর হয়ে গেছে। মোহাম্মদপুর মটর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা থানার দিকে। হ্যাঁ, তবে পাঠায় দিই আপনার নির্দেশনা লাগবে। আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের চারটি কথা চিন্তা করে, তারপর তো আর সে কি বলে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্কাই নিউজে কি বলেছেন, যে ভারত থেকে তাকে ধরে এনে বিচার করার কথা। তারপরে পিনাকি ভট্টাচার্য আবার এটা বিশ্লেষণ করলেন যে শুধুমাত্র বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নয়, এটা ব্রাসেলসে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালেও নরেন্দ্র মোদী এবং হাসিনা যৌথভাবে যে বাংলাদেশে খুনগুলা করেছে, গুমগুলা করেছে, মানুষকে কিভাবে হত্যা করেছে, সেই বিষয়গুলা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে ব্রাসেলসে এটা অনুষ্ঠিত হবে। তাহলে আমরা এই মুহূর্তে কি আমরা এই ভরসাটা, এই বিশ্বাসটা করতে পারি কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিচার শেষ না করে উনি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়বেন না, এবং উনার পিছনে বিহাইন্ডে জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় শক্তিশালী মানুষগুলা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে আছেন। ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশ আছেন, পাশের সবচেয়ে বড় একটি শক্তিশালী দেশ চায়না আছেন, যেখানে
চায়না চায় যে এই উসিলা বা এই সুযোগে আমার শত্রু তোমার শত্রু একই শত্রু যখন হয়ে যা তখন মানুষ মিলে যা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চায়না মিলে যাওয়ার পিছনে কারণটা হলো ভারতকে এবং নরেন্দ্র মোদীকে ফাঁসানোর জন্য উপযুক্ত সুযোগ হলো বাংলাদেশে প্লেন থেকে মানে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করার কথা শেখ হাসিনার অডিওটা আপনারা শুনলেন সর্বশেষ। মানে শেখ হাসিনা যে অর্ডার দিয়েছে সেটাও জাতিসংঘের কাছে অর্ডারটা রেকর্ডটা চলে গিয়েছে এবং সেই রেকর্ড অনুপাতে শেখ হাসিনাকে এখন সাধারণ মানুষকে খুন করার জন্য যেই যে বাহিনীগুলাকে সে অর্ডার দিয়েছে, যেই যে বাহিনীগুলা কাজ করেছে, সেই বাহিনীগুলার ভিতরে যারা এই কাজে জড়িত হয়েছে তাদেরকেও এই আইনে জাতিসংঘ নিয়ে আসছেন। তাই নরেন্দ্র মোদী এবং সেই অপরাধী এবং শেখ হাসিনা সবাই যৌথভাবে চেষ্টা করবে যে এখান থেকে বাঁচার জন্য। আমরা পিনাকি ভট্টাচার্যের কাছে আরেকটু যাচ্ছি, তারপরে আমার বিশ্লেষণ দিয়ে এই ভিডিওটা আমি শেষ করব। ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ, এই গুলিগুলি কিভাবে লাগলো? তারপর মিথ্যাচার, দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? দেখেন হেলিকপ্টার থেকে গুলি ঘরে ঢুকে কিভাবে কি রকম নাটক করে দেখেছেন? এই জাউলামাগি, বিশ্ব জাউলামাগি। র‍্যাব বলেছিল না যে তারা গুলি ছড়েনি হেলিকপ্টার থেকে, দেখেছেন না? হাসিনার সাথে বিচারে না আসবে মোদী, মোদী আর হাসিনার বিচার হবে একই সাথে, একই দড়িতে। হাসিনার শাসনকে কোনোভাবে ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে না। হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া, তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া। হাসিনারে বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে, ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে, সে বাহিনী পাঠাইছে, তারা হিন্দি ভাষায় কথা বলছে। এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে। এই বিচার প্রফেসর ইউনূস করবে। প্রফেসর ইউনূসের এই ঘোষণা একটা গেম চেঞ্জার। ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে। আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নেবে, কেন নিবে এটা একটু দেখে নিন। মোদী বা ইন্ডিয়া যদি কোনো সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে চাইবে। কয়েকটা প্রধান শক্তির কথা বলে, যেমন চীন। ভারত চীনের মধ্যে সীমান্ত বিরোধ আছে, তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে মত পার্থক্য আছে। ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবে। ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে। পাকিস্তান কেন নেবে সেটা ব্যাখ্যা না করি, সুবিধা কিভাবে? মোদীর দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে। আমেরিকা, যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে, কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা একাত্তা ভাবে ভালো তা কিন্তু না, এটা একটা টানাপোড়েনের সম্পর্ক। মানে সমস্ত রাষ্ট্রই আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে। ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে। তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের। ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র কেনে, ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশলগত অংশীদারিত্বে যাইতে চায় না আমেরিকার সাথে, তাই আমেরিকা তো এখন এইটা করার চেষ্টা করবে। রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে। রাশিয়া চাইবে যে মোদীর চাইতো বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে, যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে, কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে। মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে। প্রিয় দর্শক, আপনারা পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে আরো বিশ্লেষণটা আপনারা শুনলেন যে রাশিয়ার সাথে ভারতের যতই ভালো সম্পর্ক হোক, কিন্তু ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কিছুর কারণে রাশিয়াও এখানে নরেন্দ্র মোদীর চাইতে আরেকটা সরকার আসলে রাশিয়ার জন্য সুবিধা হবে, সেই চিন্তা এখন রাশিয়াও করছে। আমেরিকার সাথে ভারতের এত ভালো সম্পর্ক থাকার পরেও আমেরিকা থেকে এইভাবে হাত পা বেঁধে শিকল বেঁধে তাদের নাগরিকদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার অর্থ হলো এইটা বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প যে তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমার রাজ্যের আমার দেশের
উন্নয়নের ব্যাপারে, আমার দেশে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুল্ক যেভাবে বাড়িয়ে দিয়েছে, ভারতকে এখন বিশাল বিপদে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, চায়নার চিরশত্রু চায়না এখন সুযোগটা নেবে এবং সুযোগটা নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পেশাল ফ্লাইটে চায়না নিয়ে যাচ্ছে আগামী 26 তারিখে। চায়না সরকার এই প্রথম বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের জন্য এবং বিশ্বের আর কোন রাষ্ট্রপ্রধানের জন্য চায়না সরকার আর কোনোদিন স্পেশাল প্লেন পাঠিয়েছে এই কথা আমার জানা নাই। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে লিখবেন, কারণ আমারও শিখার অনেক কিছু আপনাদের কমেন্টস থেকে আমি পাই। প্রিয় দর্শক, আমরা কথা বলি বলে আমরাই সব কিছুর পণ্ডিত, সব কিছুর জন্য বিজ্ঞ, সব কিছুর জন্য যোগ্য তা সত্য নয়। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন, আপনাদের মধ্যে অনেক বিজ্ঞ এবং যোগ্য মানুষ আছেন। আপনাদের সবগুলা কমেন্টস আমি পড়ে থাকি, যাতে করে আপনাদের কাছ থেকে লার্ন নিতে পারি যে আপনারা আসলে আমার কথায় কতটুকু একমত, কতটুকু দ্বিমত, কতটুকু। খোয়াব দেখছেন আরেকটা গণজাগরণ মঞ্চ তিনি তৈরি করবেন। খোয়াবই পারবেন কি না পারবেন সেটা আমরা খুব ভালো মতো বুঝি, কিন্তু সেই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা দেখতে পাই। আমরা খেয়াল করেছি গতকাল তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তিনি খুবই সরব। আপনারা যে কেউ চাইলে তার ফেসবুকে ঢুকে দেখতে পারেন। আমি দীর্ঘ সময় ধরে চেক করলাম এবং একটা বিশেষ কারণে চেক করতে গিয়ে দেখি তিনি প্রতিদিন প্রচুর প্রচুর স্ট্যাটাস দেন। 5টা 7টা 10টা স্ট্যাটাসও আছে কোনো দিন। প্রচুর লিঙ্ক শেয়ার করছেন এবং বলা বাহুল্য সব কিছু আমাদের ডক্টর ইউনূস সরকারকে এবং ডক্টর ইউনূসকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে, সমালোচনা করে। করতেই পারেন যে কেউ, আমরাও অনেকে করছি, কেউ কেউ ইভেন সরকার গঠিত হওয়ার পরপর থেকে করছে, কিন্তু তারপর একটা কনটেক্সট থাকে তিনি আগে কি করতেন সেটা। ফলে আমাদের ডক্টর ইউনূস সরকার গঠিত হওয়ার ইমিডিয়েটলি পর থেকে সমালোচনা করা কিছু কিছু মানুষের আগের ট্র্যাক রেকর্ডে আমরা দেখেছি তারা শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। সুতরাং এটাকে আমরা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, কারণ কনটেক্সট ম্যাটার্স। সো আমি আসলে ওনার ফেসবুকটা পুরোটা দেখতে চেষ্টা করেছিলাম তিনি জুলাই আগস্টে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা দেখার জন্য। ওনাকে আমি আসলে ফেসবুকে খুব একটা দেখিনি, জানি না উনি কী করেন। যদিও আমি ফেসবুকে দেখলাম অনেকেই হয়তো তাকে ফলো করেছেন। উনি কি করেছেন জুলাই আগস্টে আমি সেই জায়গাটায় যাব। তার আগে গতকালের ঘটনা নিয়ে আমরা খেয়াল করেছি ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা মিছিল করার চেষ্টা করা হয়েছিল একটা সংগঠনের পক্ষ থেকে, এবং আই অ্যাগ্রি যে পুলিশ একটা জায়গায় বেশি বল প্রয়োগ করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা খেয়াল করব পুলিশের উপরেও আক্রমণ করা হয়েছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তবে এটুকু আমাদের মনে রাখতে হবে, পুলিশের উপরে যদি আক্রমণ হয়ও, আমরা দেখলাম একজন পুলিশ অফিসার একজন নারী তার উপরে আক্রমণ করেছে প্রথম, অন্তত সেভাবেই যে ভিডিওটা আমার সামনে এসছে তাতে দেখলাম। কিন্তু তিনি পাল্টা ওই নারীকে আঘাত করছেন। আমাদের পুলিশকে আসলে এই ধরনের সিচুয়েশন ট্যাকল করার জন্য প্রস্তুত থাকতে হবে। পুলিশ আঘাত পেতে পারেন, কেউ তাকে আক্রমণ করতেও পারে, সেগুলো তারা কিভাবে হ্যান্ডেল করবেন। এবং যেখানে নারীরা উপস্থিত আছেন সেই জায়গায় যথেষ্ট পরিমাণ নারী পুলিশ কেন নেই আমি সেটাও অবাক হয়েছি। আমাদের অনেক নারীকে এই নারীরা চক্রান্ত করতে আসলেও কেউ কেউ এসেছেনও হয়তো, তাদেরকে তাদের সম্মান, তাদের সম্ভ্রম সব কিছু এবং তার প্রতি ভায়োলেন্ট হওয়া, তার প্রতি যদি বল প্রয়োগ করতে হয় সেটা একজন নারী পুলিশের মাধ্যমে হবে, সেটা আমরা একেবারে কোনোরকম কোনো যদি কিন্তু ছাড়া চাই। সুতরাং প্রচুর নারী পুলিশের উপস্থিতি দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি মানে নারীরা পুরুষ পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন, বল প্রয়োগের শিকার হচ্ছেন। বল প্রয়োগ লাগতে পারে, পুলিশ একটা বল প্রয়োগকারী প্রতিষ্ঠান, কিন্তু আমরা প্রায় যেটা বলি পুলিশকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করতে পারতে হবে, লেজিটিমেটলি লিগালি বল প্রয়োগ করতে হবে, সেটাতে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ না করে, ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ না করে সেটা যাতে হয়। সুতরাং গতদিনের ঘটনাটা পুলিশের ম্যাল হ্যান্ডলিং ছিল এবং বলা বাহুল্য ওখানে একটা কেওস তৈরির চেষ্টাও ছিল। কারণ পরবর্তীতে আমরা দেখেছি লাকি আক্তার জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন,
মানে কি বিভৎসতা ঘটে গেছে। একমত আমরা এটা একটা জায়গায় সবাই কম বেশি একমত আছি, দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে। যদিও 8 বছরের কেউ ধর্ষিত হয়েছে বাংলাদেশে, 8 না 8ও অনেক বেশি বয়স ধর্ষিত হওয়ার পক্ষে। বাংলাদেশে 4 বছরের, 3 বছরের, 5 বছরের শিশু ধর্ষিত হয়েছে, মারা গেছে। শেখ হাসিনার সময়ও প্রচুর ছিল, সব সময় ছিল। কিন্তু এখন একটা সোকল্ড মুভমেন্টের চেষ্টা হচ্ছে বলেই বলছি। নাগরিকরা প্রতিবাদ করবেন, করতেই চাই, কিন্তু যখন লাকি আক্তাররা নামেন তখন এই প্রশ্ন আসতে পারে। কারণ এই লাকি আক্তার গণজাগরণ মঞ্চের অন্যতম অ্যাক্টিভিস্ট হয়ে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করেছিলেন। শুরুতে কারো কনফিউশন ছিল, থাকলেও খুব অল্প সময়ের মধ্যে মানুষ বুঝে গিয়েছিলেন। রীতিমতো বিরিয়ানি খাইয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টো হসপিটালের মোড় বন্ধ করে রেখে দিনের পর দিন সরকারি পেট্রোনাইজড মুভমেন্ট ছিল এটা, এবং এর উদ্দেশ্য এটার মাধ্যমে, এটার জায়গা থেকে আওয়ামী লীগ তার তখনকার ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে জারি রাখার স্টেপ নিয়েছিল। আমি বহুবার বলেছি, একটু যোগ করে রাখি, 14 মানে গণজাগরণ মঞ্চ এর পর 18 পর্যন্ত আওয়ামী লীগকে এক ধরনের ফ্যাসিস্ট দল বলা যেতে পারে। তার কিছু ফ্যাসিস্ট ইডিওলজিক্যাল ন্যারেটিভ দিয়ে মানুষকে তারা এনগেজ করতে পেরেছিল। 18 পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম হয়ে গেছে, এটার ফ্যাসিস্ট না। যাই হোক, সেই লাকি আক্তার মাঠে নেমেছেন। লাকি আক্তার কী করছেন আসলে? আমি তার ফেসবুকে ঢুকেছিলাম, যেখানে অসংখ্য স্ট্যাটাস, এগুলো নিচে স্ক্রল করাই কঠিন হচ্ছিল। প্রতিদিন তিনি এত কিছু লিখছেন, এত কিছু বলছেন, বিদ্রুপ, তুচ্ছতাচ্ছিল্য আমাদের প্রধান উপদেষ্টাদেরকে করছেন। প্রতিটা মন্তব্য ধরে ধরে লিঙ্ক শেয়ার করছেন, যে কেউ গিয়ে দেখে আসতে পারেন। তো আমার কৌতূহল ছিল তিনি জুলাইতে কী করছিলেন। জুলাই মাসে মানে ওনার 29 জুন একটা স্ট্যাটাস ছিল, তিনি একটা কর্মসূচিতে গেছেন কোনো একটা জেলায়। এরপর জুলাই 11-তে, 29 জুনের পর জুলাই 11, মানে এখন উনি প্রতিদিন 5, 7, 10টা স্ট্যাটাস দেন। তখন উনি জুলাই 11-তে, এটা ওনার স্ট্যাটাস না, একজন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে হাসাহাসি করছেন। মানে কেউ একজন লিখেছিলেন, শাহবাগে যোগ দিবি কখন? তখন 11 জুলাই আমাদের স্টুডেন্টরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলনে, শাহবাগে বসছে তারা। লাকি আক্তার ফাজলামো করছেন, শাহবাগ দিয়ে একটা যোগ চিহ্ন, মানে উনি শাহবাগে যোগ দিয়েছেন। এটা ফাজলামোর বিষয় লাকি আক্তারের কাছে। 11 তারিখে ওনার স্ট্যাটাস না, উনি 29 তারিখ স্ট্যাটাস দিয়েছিলেন। 11 তারিখে আরেকজন তাকে ট্যাগ করেছে, সেই ট্যাগে তারাও হাসাহাসি করছেন, যিনি তাকে ট্যাগ করে আপু ফানি ইমোজি। জুলাই 15-তে ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হলো, আমাদের বোনদেরকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে আমরা দেখেছি। 16 সাইদ মারা গেলেন, আরও 5 জন, মোট 6 জন মারা গেলেন। 17 50 জন মারা গেলেন, 18 70-80 জন, বাড়তেই থাকলো ডেথ টোল। লাকি আক্তারের ঘুম ভাঙে না, ওনার ঘুম ভাঙলো জুলাই 30, ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে ওনার একটা গান উনি পোস্ট করেছেন জুলাই 30। জুলাই 31-এ তাকে ওই গানটাই ট্যাগ করেছেন আরেকজন, এই হচ্ছে তার স্ট্যাটাস। এরপর উইচ ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং, আই মাস্ট সে, তাতেই বুঝবো আসলে উনি এই গানটা কেন স্ট্যাটাস শেয়ার করেছেন। জুলাই অগাস্টে তার এর পরের স্ট্যাটাস, একজনের স্ট্যাটাস তিনি শেয়ার করেছেন, বৌদ্ধ ভিক্ষুরা ওই যে বন্যা হয়েছিল সেখানে ত্রাণ বিতরণ করছেন। 22 তারিখ মানে 22 অগস্ট, বাংলাদেশে এত কিছু ঘটে গেল। 5 তারিখ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, মানে কে সেলিব্রেট করে নাই? শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া মানুষের বাইরে কে সেলিব্রেট করে নাই আসলে? আওয়ামী লীগারদেরকেও যারা সমর্থন করেন, বংশ পরম্পরায় ভোট দিয়েছেন, কোনো বেনিফিট নেন নাই, তাদেরকেও সেলিব্রেট করতে দেখেছি। কিন্তু তিনি তার শোক, বুঝতে পারছি তিনি খুবই শোকে আক্রান্ত ছিলেন, তার এই শোক প্রাথমিকভাবে কেটেছে দীর্ঘ 17 দিন পর। 22 তারিখ তার স্ট্যাটাস দিতে ইচ্ছে করলো বন্যা নিয়ে। তারপর বলা বাহুল্য তিনি
প্রচণ্ড গতিতে সরকার বিরোধী যুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন। লাকি আক্তার একজন বর্বর, আমি বর্বর শব্দটা আসলে জেনে শুনে বলছি, আমি ইদানিং বলছি একটা কথা যে বর্বর শেখ হাসিনাকে যারা সমর্থন করেন, মানে আওয়ামী লীগকেও পরবর্তীতে অন্য কারো নেতৃত্ব হলে করলেও করতে পারেন, সবাইকে বিদ্যমান যে দলগুলো আছে সেগুলো করতে হবে না, ভিন্ন মতাদর্শ ভিন্ন মতামত থাকতে পারে, ওনার তো নিজেরই একটা দল আছে। এই লাকি আক্তারদের জন্যই আসলে এই দলটা, তাদের দলটা আওয়ামী লীগের সহযোগী কিনা এসব প্রশ্ন অনেকে করেন, ওদের বি টিম কিনা এসব প্রশ্ন অনেকেই করেন জাস্ট বিকজ অফ দিস। 31 তারিখ বা 30 তারিখ তিনি যে গান শেয়ার করেছেন, মৃদু প্রতিবাদ, উনি হয়তো ভাবেননি তার আপা পতন হবে এবং তার আপাকে দেশ থেকে পালাতে হবে, ফলে উনি বাকরুদ্ধ হয়ে গেছেন এবং সেই পর্যন্ত উনি বাকরুদ্ধই ছিলেন। 17 দিন লেগেছে বাকরুদ্ধতা থেকে বেরিয়ে আসে। এরপর তিনি আবার এমনই ভোকাল হলেন এবং এখন রীতিমতো রাস্তায় নেমে গেছেন সরকারকে বিপদে ফেলতে। ধারণা করি বা আমরা অনেকেই বুঝতে পারি রাইটলি তিনি চাইছেন আসলে এই অজুহাতে আবার রাস্তায় কোনো কিছু তৈরি করা যায় কি না। পিওরলি আওয়ামী এবং ভারতীয় চক্রান্ত নিয়ে মাঠে নেমেছেন লাকি আক্তার, তার সাথে আরও কেউ কেউ আছে। আমি বলছি না অপরাপর যারা এই মুভমেন্টে আছেন তারা তাই সেই কারণে আছেন, নো, সরকারের ব্যর্থতা আছে, চরম ব্যর্থতা আছে। ইভেন এই রেপের ঘটনার চাইতেও বড় ব্যর্থতা আছে, কারণ রেপে যারা ভিকটিম আছে তাদেরকে যারা আসামি আছেন, অভিযুক্ত আছেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ভিকটিমের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখানে তো সরকারের ব্যবস্থা নিতে কোনো রকম কোনো কার্পণ্য নেই। এটা তো এই না যে বাংলাদেশের ইতিহাসে প্রথম এত ছোট একটা কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, না। সো সরকার তো এখানে স্টেপ নিচ্ছে, বরং সরকারের অনেক অন্যান্য জায়গায় নারীর প্রতি কিছু ঘটনা, এই যে ওড়না নিয়ে যে ঘটনাটা ঘটেছে, স্মোকিং নিয়ে যেটা ঘটেছে, এগুলোতে সরকারের নানান রকম রিলাক্টেন্স আছে এবং ওটা সহ যাবতীয় নির্যাতন নিয়ে যে নারীরা বা পুরুষরা মাঠে নেমেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি এবং আমরা অবশ্যই মনে করি মানুষ এগুলো নিয়ে মাঠে থাকতে পারে, কিন্তু লাকি আক্তাররা না। যে মানুষটা আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের এই বিভৎসতম বর্বরতার সময় যে দুটো লাইন লেখে নাই, তার কোনো অধিকারই নাই বাংলাদেশে এখন সরকারের কি করছে না করছে সেটা নিয়ে কথা বলার, ফুল স্টপ। কে যখন বলতে আসে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এটা এজেন্ডা নিয়ে আসা, ঠিক সেই গণজাগরণ মঞ্চের মতো আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন। এটা দেখা সুখের যে এই মুভমেন্টে, এই নারীদের প্রতি অত্যাচার নির্যাতনের মুভমেন্টে থাকা অনেকেই লাকি আক্তারের সম্পৃক্ততাকে ডিনাউন্স করছেন। আমি আশা করি, আমি বিশ্বাস করি এদেরকে মাঠে যদি আর দেখা যায় সেটা আসলে এই আন্দোলনকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করবে এবং সেটা করার জন্যই এই ভিড়ের মধ্যে থেকেই ঘটনা ঘটানোর জন্য তিনি নেমেছেন। লাকি আক্তারদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, অন্তত মানুষ যাতে তাদেরকে চিনে রাখে, রাস্তায় নামলেও, এবং আমাদের পুলিশকেও বা অন্যান্য সবাইকেও সতর্ক থাকতে হবে তারা কোনো না কোনো ফর্মে স্যাবোটাজ করতে নামছেন। তারা চাইছেন কোনো একটা সমস্যা তৈরি হোক, যে সমস্যাটা তারা বেচবেন ভারতীয় পত্রিকাগুলোর কাছে, তারা সেগুলো সারা পৃথিবীতে বেচার চেষ্টা করবেন যে বাংলাদেশে এটা হচ্ছে। এবং আমি মনে করি এই লাকি আক্তার সহ তার সাথে থাকা যারা আওয়ামী লীগের সময় একেবারে নিশ্চুপ ছিলেন, এখন ভীষণ সরব, তাদের প্রতি খোঁজ খবর রাখা, তাদের প্রতি নজরদারি রাখা, তাদেরকে বোঝার চেষ্টা করা তারা আসলে কি করতে চাইছেন। প্রত্যেকের অধিকারের পক্ষে আছি, তারা তাদের কথা বলতে পারেন। আমি আবারও বলছি, তারা নামবেন, যদি মনে করেন যে তখন বলেন না এখনই বলার সময়, ডু দ্যাট, কিন্তু আমরা যেন এসব বর্বরদের চিনে রাখি। আর সরকারের কাজ করতে হবে, কারণ বারবার বলছি চক্রান্ত আছে। যদি কোনো না কোনো চক্রান্তের সাথে জড়িত থাকেন, কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা আওয়ামী বর্বরতার সমর্থকদের, আওয়ামী বর্বরতার ক্ষেত্রে নিশ্চুপদের, আওয়ামী লীগের পতন এবং হাসিনার পালিয়ে যাওয়া সেলিব্রেট না করাদের
ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই, এরা এই জাতির শত্রু, এই জনগণের শত্রু, এই রাষ্ট্রের শত্রু। বর্বর লাকি আক্তার, বর্বর শব্দটা আমি জেনে শুনে বলছি, আমি মনে করি, কেউ আমার সাথে দ্বিমত করতে পারেন, মানে উনি তো রাজনীতি করেন, মানে জুলাই অগাস্ট লাগে না। শেখ হাসিনা বাংলাদেশকে কি করেছেন উনি এত বছর ধরে দেখেন নাই? বিশেষ করে 2018 সালের রাতের বেলায় কি করেছেন নির্বাচনের নামে, বছরের পর বছর কি পরিমাণ অন্যায় অত্যাচার করেছেন, হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা, ধ্বংস করে দিয়েছেন এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, মানুষের জীবন শেষ করে দিয়েছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আজকের এই নিউজটা দেখে এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।